হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে ভিউজ কম হলেও ক্ষতি নেই এপিসোড 15-এ আমরা কথা বলবো পায়েল কাপাডিয়া পরিচালিত অল উই ইমাজিন অ্যাজ লাইট ছবিটাকে নিয়ে। এটা একটা মালায়ালাম ছবি যেখানে আপনারা ডায়লগের মধ্যে ব্যাপক হিন্দি ভাষার ব্যবহার দেখতে পাবেন এবং এই ছবিটাকে অস্কার নমিনেশন হিসেবে ভারতবর্ষে 2024 সালে পাঠানো উচিত ছিল, এরকমটা অনুরাগ কাশ্যপ রিসেন্টলি একটা সাক্ষাৎকারে বলছিলেন, আমি দেখছিলাম এবং ছবিটা আমি দেখলাম। আমিও কিন্তু তার সঙ্গে কোথাও একটা সহমত পোষণ করি। আমারও কিন্তু মনে হয়েছে এই ছবিটাকেই আসলে ভারতবর্ষের পাঠানো উচিত ছিল। এখানে কোথাও একটা ভুল হয়ে গেছে, এটা মিসড অপরচুনিটি হয়ে থেকে গেল। এই ছবিটা কিন্তু সকলের জন্য নয়, এটা সবার আগে বলে রাখা দরকারি। প্রত্যেকেই দেখলে প্রত্যেকের ভালো লাগবে, ব্যাপারটা একেবারে এরকম নয়, বললে সেটা মিথ্যে বলা হবে। এটা সিনেফাইলদের জন্য তৈরি করা হয়েছে, যাদের এক্সপোজার রয়েছে, নানান ধরনের কন্টেন্ট দেখতে যারা পছন্দ করে, যারা ট্রাই করতে চায় যে আচ্ছা ভালো লাগুক খারাপ লাগুক দেখে দেখি একবার, এই ট্রাইটা যারা করে, এই নেচারের যারা অডিয়েন্স, তাদের জন্য ছবিটা নির্মাণ করা হয়েছে। থ্রি অফ আস ছবিটা যাদের ভালো লেগেছে, ওই ধরনের সাটেল ছবি যারা দেখতে পছন্দ করে, তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো এই ছবিটা আপনাদের অবশ্যই অবশ্যই দেখা উচিত। যদিও থ্রি অফ আসের থেকেও কিন্তু এটা অনেক বেশি সাটেল, অনেক বেশি নুয়ান্সড, অনেক বেশি ডিপ ছবি। থ্রি অফ আসের ক্লাইম্যাক্সে যেটা হয় বিগ রিভিলটা, সেটার মধ্যে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ রয়েছে, সেটা ছবিটাকে অনেক বেশি ওয়াইডার অডিয়েন্স অব্দি পৌঁছাইতে সাহায্য করে। মানে সেটা সাটেলটির মধ্যেও একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ আমি বলবো, সেই জিনিসটাও কিন্তু আপনারা এই ছবিটার মধ্যে একেবারেই দেখতে পাবেন না। এবং এই ধরনের যে ছবিগুলো, পায়েল কাপাডিয়ার যে ছবিটা, সেই ছবিগুলোর ক্ষেত্রে আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ছবির ক্লাইম্যাক্স। ছবির ক্লাইম্যাক্স যদি হার্ড হিটিং হয়, ছবির ক্লাইম্যাক্স যদি আমাকে কিছু এক্সট্রাঅর্ডিনারি দিয়ে না যায়, সেক্ষেত্রে গোটা ছবিটাকে আমি খুব বড় করে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। হয়তো হিয়ার অ্যান্ড দেয়ার কিছু ভালো জিনিসপত্র রয়েছে, সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু ছবিটার মধ্যে সেক্ষেত্রে না আমি সোল খুঁজে পাই না, সোলের অভাব মনে হয়। সেই জিনিসটা কিন্তু পায়েল কাপাডিয়ার ছবির সঙ্গে হয় না, কারণ ছবির ক্লাইম্যাক্স আমাদেরকে অনেক কিছু দিয়ে যায়, অনেক কিছু বুঝিয়ে যায়। এবার সেগুলো অ্যাকচুয়ালি কি বলবার জন্য আমাদেরকে একটা গল্প নিয়ে আলোচনা করতে হবে, ফলত স্পয়লার হবে। ধরে ধরে ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব, ব্রেকডাউন করব, ফলত যারা ছবিটা দেখেননি তারা কন্টিনিউ না করলেই পারেন আর কি, তাদের কন্টিনিউ করা উচিত হবে না। যারা ছবিটা দেখেছেন মূলত তাদের জন্য ভিডিওটা, আর যারা দেখেননি কিন্তু দেখবেন নাও ভাবছেন, তারা কন্টিনিউ করুন, কারণ দেখবেনই যখন না, কন্টিনিউ করুন ভিডিওটা, তাতে আমারও ভিউজ আসবে এবং তার সঙ্গে সঙ্গে কে বলতে পারে কোনো একটা পয়েন্টে ভিডিওটা দেখতে দেখতে আপনার মনে হলো ছবিটা আপনার দেখা উচিত। সিনেমার যে প্রোটাগনিস্ট প্রভা, সে বিয়ের পরবর্তীতে নিজের স্বামীর সঙ্গে বেশি দিন সুখের সংসার করতে পারেনি, তার কারণ তার স্বামীকে কাজের জন্য জার্মানি চলে যেতে হয়েছে এবং তার স্বামী কখনো জার্মানি থেকে ফিরেও আসেনি। ফলত সে প্রেম চায়, সে ভালোবাসা চায়, একটা পুরুষ মানুষের অর্থাৎ তার স্বামীর সান্নিধ্য সে চায়, কিন্তু সে সেটা কোনোদিন পায়নি। সে এই সব ইমোশনগুলো ফিল করতে চায়, কিন্তু সে ফিল করতে পারে না। সে প্রচণ্ড প্রচণ্ড বেশি লোনলি। আর যখন সে দেখে তার রুমমেট অনু এই সব কিছু পাচ্ছে, কারণ তার একটা প্রেমিক রয়েছে, তখন সে প্রচণ্ড বেশি জেলাস হয়ে যায়, তার প্রচণ্ড বেশি হিংসা হয়। সেটা অ্যাকচুয়ালি নানান দৃশ্যেই দেখানো হয়েছে। যখন ছায়া কাদমের গ্রামের বাড়িতে ওরা দুজন যায়, প্রভা এবং অনু, এবং প্রভা দেখতে পায় যে ঝোপে ঝাড়ের মধ্যে অনু তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, সেটা দেখে ও কিন্তু প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল করে। সেটা কিন্তু ওকে খুব একটা ভালো ফিলিং দেয় না। ওই পার্টিকুলার সিনটাতে কোনো ডায়লগ ছাড়াই বুঝিয়ে দেওয়া হয়েছে জিনিসটা, যে ও জেলাস ফিল করছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা সিন রয়েছে যেখানে ছায়া কাদমের ক্যারেক্টারটা প্রভাকে বলছে আজকের দিনে থেকে যাও, তোমার তো টিকিট কালকের। তখন কিন্তু দেখবেন ওই মেয়েটাও থাকতে চায়, অনু কিন্তু থাকতে চায়, কারণ ওর বয়ফ্রেন্ডের সঙ্গে আলাদা করে একটুখানি ওই নাগরিক যে একটা জীবন, সেটার বাইরে বেশি সময় কাটাতে পারছে, সেই জিনিসটা প্রভার পছন্দ হচ্ছে না। প্রভা চাইছে না বয়ফ্রেন্ডের সঙ্গে বেশি সময় কাটাতে পারুক, কারণ ও নিজের জীবনে কোনো পুরুষের সান্নিধ্য পাচ্ছে না, যে কারণে প্রভা সঙ্গে সঙ্গে বলছে না আমরা থাকবো না, আমরা চলে যাবো। এখানে একটা ছোট্ট করে কথা বলে রাখি, বিশেষ করে যেহেতু নাগরিক জীবন শব্দটায় ব্যবহার করলাম, আপনারা দেখবেন ছায়া কাদমের বাড়িতে যখন প্রভা যাচ্ছে, তার বাড়ির অবস্থা ভীষণ খারাপ, বাড়িটার মধ্যে কিছু নেই বেসিক্যালি, মানে ওটা থাকবার যোগ্য জায়গাই নয়। আমরা দেখতে পাচ্ছি জানলা দিয়ে মুম্বাই শহরটাকে, ব্যস্ত শহরটাকে, সেখানে প্রচুর দামি দামি গাড়ি একটার পর একটা যেতে থাকছে এবং আন্ডার লাইটস সেগুলো দেখতে বিভৎস লাগছে। বাইরের শহরটা কি সুন্দর, কিন্তু ভেতরটা এইরকম। এর সঙ্গে সঙ্গে আরেকটা দৃশ্য রয়েছে, যেখানে দেখবেন ছায়া কাদমের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা বলে ये लोग बड़े बड़े बिल्डिंग बना रहा है और सोच रहा है एक दिन ये लोग ही ভগবান বান যায়েঙ্গে। ওই সংলাপটা এত বেশি হার্ড হিটিং ছিল। আর এটা তো আমি মাত্র দুটো ইনস্ট্যান্স দিলাম, গোটা ছবি জুড়ে এটাকে মেনটেন করা হয়েছে। দেখবেন প্রভা একটা কবিতা পড়ছে, সেই কবিতাতে কাঠ দেওয়া কি বৃত্তান্ত ছবি দেখলে আপনারা জানবেন, একটা কবিতা পড়ছে এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি একটা মেট্রো চলে যাচ্ছে, কাইন্ড অফ একটা মেট্রোই হবে প্রবাবলি ওটা, বা ট্রেনও হতে পারে, আমি তো মুম্বাই কোনোদিন ব্যক্তিগতভাবে যাইনি, আমার মেট্রোই দেখে মনে হয়েছে। সেটাকেও কিন্তু ক্যাপচার করা হচ্ছে এবং এত বিউটিফুল একটা শট, মানে একটা খুবই বাজে একটা ঘরের মধ্যে প্রভা থাকে, সেটার মধ্যে কোনো এস্থেটিক ভ্যালু নেই সাচ অ্যাজ, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর নিয়েছে শটটাকে, জাস্ট একবার মতন। মানে সেই কথাতেই আছে না, চোখ থাকতে হয়, সকলের হাতেই একটা করে ক্যামেরা থাকতে পারে, আপনিও কিনে নিতে পারেন ক্যামেরা, আমিও কিনে নিতে পারি, কিন্তু আমরা পারবো না। এটাকে বলা হয় ভিজুয়াল স্টোরি টেলিং। যে কন্ট্রাস্টটা ড্র করা হয়েছে বড়লোকি এবং গরিবির মধ্যে গোটা সিনেমা জুড়ে, আমি তো খুব সামান্য কিছু দৃশ্যের কথা বললাম, জাস্ট টেরিফিক। মুম্বাই শহরকে সিটি অফ ড্রিমস বলা হয়, আমরা সেটা সকলে জানি। এবার যেটাকে আমরা
ড্রিম মনে করছি সেটা কি আসলেই ড্রিম নাকি সেটা আসলে একটা ইলিউশন। মানে মুম্বাই শহরে কিন্তু প্রচুর মানুষ ইলিউশনটাকে ড্রিম মনে করে বাঁচতে শুরু করে দেয়, তার কারণ তারা কোথাও একটা চায় যে আমাদের যে ব্যর্থতাটা সেটাকে ঢেকে যাতে দিতে পারি, মানে যাতে ব্যর্থতাটা আমাদেরকে বেশি হিট না করে, আমরা যাতে কন্টিনিউ করতে পারি আমাদের প্রসেসটাকে, এই স্ট্রাগেলটাকে। শহরের প্রত্যেকটা সেই সমস্ত মানুষ যারা বাইরের থেকে এসেছে রুটি রুজির জন্য, কাজের খোঁজে, তারা এই ইলিউশনের মধ্যে বাঁচে এবং সেই ইলিউশনটার সঙ্গে কোথাও একটা প্রভাত যে ইন্টারনাল যে ইলিউশনটা যে সে বিবাহিতা, যেটা সে গোটা ছবির একদম শেষ ভাগ অবধি বলে চলে, নিজেকে দাবি করে যে আমি বিবাহিতা, সেই ইলিউশনটার সঙ্গে কোথাও একটা কম্পেয়ার করা হয়েছে, সেটার সঙ্গে একটা কোথাও একটা প্যারালাল ড্র করা হয়েছে। ঠিক এই কারণেই কিন্তু যখন একজন ডক্টর কোথাও একটা প্রপোজ করে প্রভার ক্যারেক্টারকে, তখন প্রভা কিন্তু সেখান থেকে উঠে চলে যায়। প্রভা কিন্তু পরিষ্কার তাকে বুঝিয়ে দেয় যে এইটা যেটা তুমি ভাবছো সেটা কোনো ফিউচার নেই, কিন্তু প্রভার কিন্তু অ্যাকচুয়ালি এই ডক্টরের প্রতি একটা ফিলিংস ছিল, যে কারণে অনু যখন একটা সাধারণ একটা বিড়ালকে নিয়ে একটা চ্যাট হয়, কনভারসেশন হয়, হালকা ফুলকা একটু লাইট নোটের কথা হয় অনুর সঙ্গে এই ডাক্তারের, তখন প্রভাস সেটা সহ্য করতে পারে না এবং প্রভাস এখান থেকে বেরিয়ে কিন্তু খুব বড় করে আর কি তিরস্কার করে এখানে অনুর ক্যারেক্টারকে। অনুকে কিন্তু সে রীতিমতন স্লাট বলে। তার যে পজিটিভনেস এই ডাক্তারের প্রতি, সেই জায়গাতেই কিন্তু অনুর প্রতি তার রাগটা কোথাও একটা বেরিয়ে আসে। সে যেহেতু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে আগের থেকে, যে কারণে ফিলিংস থাকা সত্ত্বেও সে ডাক্তারের সঙ্গে কিছুতেই কমিটেড হতে পারছে না। এখানে কিন্তু প্রভার ক্যারেক্টারটা আমার ব্যক্তিগতভাবে প্রচণ্ড মনে ধরে যায়, যে তার একাকিত্ব রয়েছে, সে একটু ভালোবাসা চায়, সে একটু পুরুষ মানুষের সান্নিধ্য চায়, সে প্রেম চায়, কিন্তু সে কিন্তু পরকিয়া করে বসছে না। জার্মানিতে থাকা স্বামী তার সঙ্গে ফোনেও অবধি যোগাযোগ করেনি, বছর খানেকের উপরে হয়ে গেছে। সে যখন কমিউনিকেট করতে চেয়েছে ফোন করে স্বামীর সঙ্গে, সেটাও সে করতে পারেনি, কাইন্ড অফ সে রিজেক্টেড হচ্ছে বহু বছর ধরে। তার পরবর্তীতেও সে কিন্তু পরকিয়ার পথে হাঁটছে না। এটা কিন্তু ক্যারেক্টারটাকে মানে মানুষের চোখে, দর্শকের চোখে প্রচণ্ড বেশি উপরে তুলে দেয়। এবং আমি ভিউজ কম হলেও ক্ষতি নেই এপিসোড 14-এ, জাস্ট এর আগের এপিসোডটাতেই চ্যালেঞ্জার্স ছবিটাকে নিয়ে কথা বলেছি। এবার এই যে ছবিটা চ্যালেঞ্জার্স, সেখানে কিন্তু থিমের মধ্যে, ছবিটার বিষয়বস্তুর মধ্যেই কিন্তু ইটসেলফ চিটিং রয়েছে বা পরকীয়া রয়েছে। সেখান থেকে আমি যখন পরের ছবিটা এপিসোড 15-এ কথা বলছি, সেটা দেখুন কতটা বেশি আলাদা। সেখানে জেন্দার ক্যারেক্টার আর এখানে প্রভার ক্যারেক্টার কতটা বেশি আলাদা। চাইলে আপনারা ওই ভিডিওটা অবশ্যই চেক আউট করতে পারেন। মোস্ট ইম্পর্টেন্টলি চ্যালেঞ্জার্স ছবিটা চেক আউট করতে পারেন। এই যে ডিফারেন্ট সিনেমা, ডিফারেন্ট ক্যারেক্টার্স এবং টুয়ার্ডস লাইফ তাদের ডিফারেন্ট অ্যাপ্রোচ, সেটাই কিন্তু কোথাও একটা সিনেমা প্রেমী যারা রয়েছে, যারা সিনেফাইল রয়েছে, তাদেরকে সিনেমা দেখবার এই যে প্যাশনটা, কারণ সিনেমা দেখলে তো কেউ পয়সা দেয় না, সিনেমা দেখলে আসলে আমাদের জীবনের মূল্যবান সময় আমরা নষ্ট করি সিনেমাটা দেখি, কিন্তু তবু আমরা কেন দেখি, কন্টিনিউ করতে কিন্তু হেল্প করে এই ধরনের সিনেমা, এই ধরনের চরিত্র, প্রভার মতন ক্যারেক্টার্স বা জেন্দার মতন ক্যারেক্টার্স। এবং এই সিনেমাটার মধ্যে প্রভা একদম শেষ ভাগে একটা মানুষকে আসলে সেভ করে। সে সমুদ্রে ডুবে যাচ্ছিল, তাকে সেভ করে, এবং যেহেতু প্রভা নার্স, যে কারণে তাকে ট্রিটমেন্টও দেয়, বেসিক ট্রিটমেন্ট। সেখানে একজন মহিলা প্রভাকে জিজ্ঞাসা করে যে কি তোমার স্বামী, তখন প্রভা পরিষ্কার তাকে জানিয়ে দেয় যে না, এই আমার স্বামী নয়। কিছুক্ষণ পরেই একটা কনভারসেশন, এই ভদ্রলোক যাকে প্রভা সেভ করেছে তার সঙ্গে প্রভার আমরা দেখতে পাচ্ছি, সেই কনভারসেশনে পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রভার কিন্তু অ্যাকচুয়ালি এটা স্বামী। মানে অ্যাকচুয়ালি কিন্তু এই পুরো বিষয়টাকে, এই কনভারসেশনটাকে আনএক্সপ্লেন রেখে দেওয়া হয়েছে সিনেমার মধ্যে, যে অ্যাকচুয়ালি এটাকে ডিরেক্টর কি দেখাতে চাইলো। কারণ কিছুক্ষণ আগে বললো এটা আমার স্বামী নয়, তারপর কনভারসেশনটা যেটা হচ্ছে সেখান থেকে ক্লিয়ার হচ্ছে এটাই আসলে প্রভার স্বামী। তাহলে একে আসলে স্বামী নাকি আসলে স্বামী নয়? আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা কিন্তু প্রভার ইলিউশন। এই যে ইলিউশন শব্দটা বারংবার ব্যবহার করছি, যেটা ছবিটা আপনাকে বোঝাতে এগোয় যে সব কিছুই আসলে ইলিউশন, সেটার কিন্তু মূল কারণটা হচ্ছে এই পার্টিকুলার কনভারসেশনের সিনটা, যেটা প্রভার ইলিউশন, এটা রিয়েলিটিতে আসলে হয়নি। এখন এই প্রভার সঙ্গে তার স্বামীর যে ইমাজিনারি কনভারসেশন, ছবির টাইটেলই সাজেস্ট করে দিচ্ছে একটা ইমাজিন ওয়ার্ড সেখানে রাখাই হয়েছে। ফলত এই যে কনভারসেশনটা, তার সারমর্ম খানিকটা এরকম যে প্রভার স্বামী এত বছর ধরে স্বামী হিসেবে কোনো ধরনের দায়িত্ব কর্তব্য পালন করেনি, সে সব কিছুকে অবহেলা করেছে, কমিউনিকেশন সে করেনি, আবার ডিভোর্সও কিন্তু দিয়ে দেয়। ছবির শুরুর দিকে প্রভাকে আমরা এমন একজন বিবাহিতা মহিলা হিসেবে দেখতে পাই যে নামেই বিবাহিতা, কিন্তু তাকে আসলে দেখতে বিধবার মতন লাগে। তার কাজকর্মগুলো যেন সে একজন বিধবা মহিলা যার মধ্যে কোনো ইমোশন নেই, যে একেবারে ইস্পাত কঠিন হয়ে গেছে। কেন বলছি ইস্পাত কঠিন? তার কারণ এরকম বেশ কিছু সিন রয়েছে, আমি যদি খুব ছোট্ট করে কিছু উদাহরণ দিই, দেখবেন দুজন ডান্স করছে, ছায়া কাদমের ক্যারেক্টারটার, অনু ক্যারেক্টারটা কিন্তু পাশে বসে কিন্তু এখানে প্রভার ক্যারেক্টারটা দেখছে, সে কিন্তু নিজে ডান্স করছে না। যখন সমুদ্রে যাচ্ছে, ছায়া কাদমের ক্যারেক্টারটা ডাকছে, তখন কিন্তু প্রভা সে কিন্তু নিজে সমুদ্রে চলে যাচ্ছে না, তার কিন্তু সব কিছুর থেকে একটা দূরত্ব রয়েছে, যাবতীয় এন্টারটেনমেন্টের থেকে সে কিন্তু নিজেকে খুব আলাদা করে রেখেছে, সকলের থেকে মিশছে, কথা বলছে, কিন্তু সে আলাদা করে রেখেছে নিজেকে, নিজের মনকে। এখন সেই মহিলাটা যখন হঠাৎ করে একটা প্রেশার কুকার কাইন্ড অফ পাচ্ছে এবং সে মনে করছে যে এটা তার স্বামী তাকে পাঠিয়েছে মেবি কুরিয়ার করে,
তখন তার মধ্যে যে লোনলিনেসটা, একটা শট রয়েছে দেখবেন ছবির মধ্যে, যেখানে সেই প্রেশার কুকারটাকে সে জড়িয়ে ধরে বসে রয়েছে, আগলে ধরে বসে রয়েছে, সেখানে তার লোনলিনেসটা যেরকম প্রকাশ পায়, সেরকমই কোথাও একটা বোঝা যায় যে আবার একটা সে ক্ষীণ আলো, তার একটা আশা জাগছে কোথাও একটা সম্পর্ককে কেন্দ্র করে, তাহলে কি তার স্বামী ফিরে আসবে। প্রভার এই যে ইন্টারনাল ইলিউশনটা যে সে বিবাহিতা, গোটা ছবি জুড়েই সে সেটা মনে করেছে, ক্লাইম্যাক্সে গিয়ে তার আরও একটা ইলিউশনই কিন্তু তার ইন্টারনাল যে ইলিউশনটা সেটার থেকে তাকে বেরোতে সাহায্য করলো। সেই কথায় আছে না, লোহায় লোহা কাটে, ঠিক সেম জিনিসটাই কিন্তু এই ছবি ক্লাইম্যাক্সে গিয়ে আমরা দেখতে পাই। এবং ইলিউশন কেন বলছি আমি, পার্টিকুলার কনভারসেশনের সিনটাকে দেখবেন কিভাবে এখানে পায়েল কাপাডিয়া ডিরেক্টর ট্রিট করেছেন ওই পার্টিকুলার কনভারসেশনটাকে, যেখানে আমরা ভয়েস ওভারে শুনতে পাচ্ছি প্রভা তার হাজব্যান্ডকে, অর্থাৎ এই লোকটাকে যাকে সে সেভ করেছে, বলছে যে আমি তোমার সঙ্গে সম্পর্কে কিছুতেই থাকবো না। তখন দেখবেন সি বিচের কিছু শট দেখানো হয়, প্রভাব বলছে সেটা কিন্তু আমাদেরকে দেখানো হয় না, সি বিচের র্যান্ডাম শর্টস পরপর দেখানো হচ্ছে, আমরা জাস্ট শুনতে পাচ্ছি কথাগুলো, আমরা বলতে দেখতে কিন্তু পাচ্ছি না। তারপর গোটা ছবি জুড়ে প্রভার যে জার্নিটা হয়, সেখানে অ্যাজ ক্যারেক্টার তার একটা রিয়েলাইজেশন হয়, তার থট প্রসেসে একটা ক্ল্যারিটি আসে যে এই সম্পর্ক থেকে তাকে নিজেকে ছিন্ন করতে হবে, এই সম্পর্কে আবদ্ধ থাকলে চলবে না, এর থেকে বেরোতে হবে, যে করে হোক তাকে বেরোতে হবে। এবং সেই সময় সে তার মনকেই কথাটা বলতে চায়, সে তার স্বামীকেই কথাটা বলতে চায় যে আমি এই সম্পর্ক থেকে বেরোতে চাই, কিন্তু সেটার জন্য তার স্বামীকে থাকতে তো হবে, কমিউনিকেশন তো হতে হবে, কমিউনিকেশনই তো হচ্ছে না, কাকে বলবে। সেখানে সে একটা ইমাজিনারি একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে, একটা ইমাজিনারি কনভারসেশন, একটা ইমাজিনারি সিন তৈরি করছে, যেখানে সে এই যে ভদ্রলোক যাকে ওই মহিলা তার স্বামী ভাবছিল, একবার হয়তো বললো, এবং সেখানেই কোথাও একটা প্রভার মাথায় ট্রিগার করলো এটা যে এই হয়তো আমার স্বামী, যদি আমার স্বামী হতো কেমন হতো, তাহলে আমি তাকে কী বলতাম। এবং সেই সময় এই কনভারসেশনটা হচ্ছে, যেখানে প্রভা নিজের স্বামীকে বলবার থেকে অনেক বেশি সে তার নিজের মনকে বলছে, নিজেকে বোঝাচ্ছে যে এই সম্পর্কে আমি আর থাকবো না, তুমি যতই আমাকে রাখতে চাও না কেন, এই সম্পর্ক থেকে আমি যেভাবেই হোক না কেন বেরোবো, আমি আর তোমার সঙ্গে থাকছি না। আর যখনই প্রভা একবার নিজের ইন্টারনাল কনফ্লিক্ট থেকে বেরিয়ে আসতে পারলো, ফুল অ্যান্ড ফাইনাল সেটার সঙ্গে ডিল করে ফেলতে পারলো, সঙ্গে সঙ্গে আমরা দেখলাম প্রভার অনুর প্রতি, তার রুমমেটের প্রতি যে বিটারনেসটা ছিল অনুর প্রেম করার জন্য, সেই বিটারনেসটা সম্পূর্ণরূপে কেটে গেল। সে অনুকে বললো যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ফোন করে ডেকে নাও, এবং বয়ফ্রেন্ডের ওই ক্যারেক্টারটা এলো, এবং আমরা দেখলাম যে চারজনে মিলে বসে চিল করছে, এবং সেই ফ্রেমটাকে ধরে রেখেই কিন্তু ছবিটা শেষ হয়ে যায়। প্রোটাগনিস্টের অ্যাঙ্গেল থেকে যদি আপনারা ভাবেন, প্রভার পার্সপেক্টিভ থেকে যদি আপনারা ভাবেন, বুঝতে পারবেন এই যে লাস্ট শটটা ছবিটা, সেখানে এসে কিন্তু প্রভার ক্যারেক্টারটার ফুল সার্কেলটা কমপ্লিট হলো, ক্যারেক্টারটার আর্কটা কিন্তু কোথাও একটা কমপ্লিট হলো। তার কারণ এতক্ষণ মানুষ কিন্তু প্রভাকে কোথাও একটা জাজ করছিল যে তুমি যে হিংসে করছো অনু ক্যারেক্টারটাকে, সেই ক্যারেক্টারটা তো অন্যায় কিছু করছে না, তো প্রেম করছে, ওর সঙ্গে তোমার হিংসাটা জাস্টিফাইড নয় কোথাও একটা। যখনই প্রভার থেকে সেই বিটারনেসটা চলে গেল ছবি শেষ ভাগে, অডিয়েন্সের কাছে কিন্তু সে অনেক অনেক বেশি পজিটিভ হয়ে উঠল। আর যদি আপনারা অনুর পার্সপেক্টিভ থেকে এবার ক্লাইম্যাক্সটাকে ভেবে দেখেন, এই কারণেই বলছি যে প্লটের সঙ্গে সঙ্গে মূল ন্যারেটিভের সঙ্গে সঙ্গে সাব প্লটও কতটা বেশি জাস্টিফাই করতে পারছে ক্লাইম্যাক্সটা কতটা সুন্দর। আপনারা অনুর ক্যারেক্টারটা এবং তার প্রেমিকের যে দিকটা তুলে ধরা হয়েছে, যে একটা হিন্দু মেয়ে একটা মুসলিম ছেলে, তারা একে অপরের সঙ্গে প্রেম করে, ফ্যামিলির কাছে তাদের কোনো ভ্যালিডেশন নেই, এবং তার সঙ্গে সঙ্গে সমাজের কাছেও তাদের কোনো ভ্যালিডেশন নেই তাদের প্রেমের, কিন্তু তারা একটু ভ্যালিডেশনই চায়, তারা লুকিয়ে লুকিয়ে আর প্রেম করতে চায় না, তারা খোলা প্রেম করতে চায়। সেই ভ্যালিডেশনটা কিন্তু কোথাও একটা প্রভা যে এতদিন হিংসে করছিল, সেই প্রভাই কিন্তু সেই ভ্যালিডেশনটা তাদেরকে দিল। এখানে কিন্তু কোথাও একটা এই যে অনু ক্যারেক্টারটা এবং তার বয়ফ্রেন্ডের যে জার্নিটা, সেই ক্যারেক্টারগুলোর আর্কও কিন্তু এসে কমপ্লিট হলো, তাদের জার্নিটাও কিন্তু কোথাও একটা কমপ্লিট হলো। কারণ এখানে প্রভার যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে, তার স্বামী জার্মানিতে থাকে, যে কারণে আনঅ্যাভেলেবেল, কোনো ধরনের কমিউনিকেশন নেই, সেটা একটা রূপক অর্থে দেখানো হয়েছে আমার মতে। কারণ ভারতবর্ষে এরকম প্রচুর স্ত্রী রয়েছে, প্রচুর ওয়াইফ, প্রচুর মেয়ে মহিলা রয়েছে, যাদের স্বামী তাদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ইমোশনালি আনঅ্যাভেলেবল, কোনো ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট তাদের স্বামীর তাদের প্রতি নেই, এবং সেটার জন্য তারা কিন্তু প্রচণ্ড একটা মানসিক সমস্যার মধ্যে দিয়েই গোটা জীবনটা অতিবাহিত করে। এবার যদি আপনি ছবিটাকে নিয়ে ভাবেন, গল্পটাকে নিয়ে, চরিত্রগুলোর সঙ্গে এক্স্যাক্টলি গোটা ছবি জুড়ে কী কী হলো সেগুলো নিয়ে ভাবেন, বুঝতে পারবেন ডিরেক্টর এখানে কোথাও একটা এটাই বলতে চাইছে, তুমি যদি সমাজ তোমাকে কী বলছে সেটা নিয়ে বেশি ভাবতে যাও, যদি সেটাকে মনের মধ্যে খুব বেশি প্রশ্রয় দাও, যে এখানে হিন্দু মুসলিম, উঁচু বর্ণ নিচু বর্ণ, ফর্সা কালো, ধনী দরিদ্র, এই বেড়াজালের মধ্যে তুমি যদি একবার পড়ো এবং নিজের মনকে, নিজের ফিলিংসকে যদি প্রশ্রয় না দাও, সেগুলোর থেকে উপরে যদি নিজের ফিলিংসকে না রাখো, তাহলে তোমার জীবনটা প্রভার মতো হয়ে যাবে না তো, তোমার জীবনটা প্রভার মতন একাকিত্বতে সম্পূর্ণ হয়ে যাবে না তো, ভরে যাবে না তো, তুমি ওর মতো ভুগবে না তো। কারণ আমাদের দেশে অনেক পুরুষ কিন্তু এরকম রয়েছে যাদের কাছে বিবাহ মানে হচ্ছে আসলে সম্ভোগ করবার একটা উপায় মাত্র, মানে একটা ফিজিক্যাল নিড রয়েছে, তার জন্য একটা মহিলা দরকার, বা সেই মহিলাটাকে ওই ফিজিক্যাল নিডের জন্য যা যা প্রোভাইড করা দরকার ইকোনমিক্যালি, আমার বংশটা বিস্তার করবার জন্য
জাস্ট আমি সেই জন্যই একটা বিয়ে করেছি, আমি ইমোশনালি সম্পূর্ণরূপে আনঅ্যাভেলেবল, এরকম পুরুষ আমাদের দেশে প্রচুর রয়েছে। সেই রিয়েলিটিটাকেই কোথাও একটা এখানে ডিরেক্টর পায়েল কাপাডিয়া এই ক্যারেক্টারটার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে। ভাইসে ভার্সাও কিন্তু বলা চলে, কারণ আমাদের দেশে কিন্তু এরকম প্রচুর ওয়াইফস রয়েছে, প্রচুর মহিলা রয়েছে যারা শুধুমাত্র তাদের এক্সপেন্সেস বহন করতে পারবে এরকম পুরুষকে বিয়ে করে নিয়েছে, কিন্তু তারা তাদের স্বামীর প্রতিও কিন্তু ইমোশনালি অ্যাভেলেবেল নয়। ফলত এটা কিন্তু দুটো ক্ষেত্রেই সত্যি, এবং সেটাকেই ডিরেক্টর তুলে ধরতে চেয়েছেন বলে আমি অ্যাটলিস্ট একজন পুরুষ হিসেবে বিশ্বাস করতে চাই, কারণ এটা কিন্তু একপাক্ষিক কোনো বিষয় নয়, এটা দ্বিপাক্ষিক সম্পূর্ণরূপে। এবং এই ছবিটাকে আমি মনে করি অ্যান অ্যাডভোকেট অফ লাভ ম্যারেজেস। কারণ দেখবেন এই সিনটা সিনেমার মধ্যে রয়েছে যেখানে প্রভার ক্যারেক্টার অনুর ক্যারেক্টারকে বলছে যে আমি তো আমার স্বামীর সঙ্গে আলাদা করে কোনো কথা বলবার সময়ই পাইনি, চিনতে জানতে বুঝতেই পারিনি স্বামীকে, বা সেও আমাকে বুঝতে পারেনি। তার কারণ আমাদের তো বিয়ের আগে মানে আমরা যেটুকু যা দেখা সাক্ষাৎ করতে পেরেছি সেটা আশেপাশে রিলেটিভরা ছিল, ফলত একে অপরের সঙ্গে একান্তে কথা বলবো যে সেই উপায়টাই পাইনি। বিয়ে ঠিক করে দিয়েছে, বাড়ির থেকে বিয়ে করে ফেলেছি। ফলত এইভাবে কি বিয়ে করা উচিত? একে অপরকে না চিনে না বুঝে এটা কি কখনো হতে পারে? এভাবে জীবন কাটানো যায়? আজকে এই যে স্বামীর চরিত্রটা, প্রভাত যে স্বামী, সেই ক্যারেক্টারটার পার্সপেক্টিভটা ছবিতে উঠেই আসে না, এবং সেই ক্যারেক্টারটাই খুব এভিলভাবে ট্রিট করেছে ডিরেক্টর পায়েল কাপাডিয়া, সেরকম ব্যাপারও কিন্তু একেবারেই নয়। সেই স্বামীরও হয়তো একটা দিক রয়েছে যে সে কেন ইমোশনালি এত বেশি আনঅ্যাভেলেবল হয়ে গেল, কেন সে এই মহিলার সঙ্গে যোগাযোগ রাখেনি। মেবি আজকের দিনের ভাষায় বললে ভাইব ম্যাচ করেনি, হয়তো সে অতটাও খারাপ পুরুষ নয়, হয়তো সে সেখানে একা রয়েছে, হয়তো সেখানে সে অন্য কারোর সঙ্গে ঘর করছে, এরকম ব্যাপারও নয়। একা থাকা সত্ত্বেও যদি সে যোগাযোগ না করে, তাহলে কোথাও একটা প্রবলেমটা কার? এই স্বামীর, এই স্ত্রীর অর্থাৎ প্রভার, নাকি তাদের যারা বিয়ে দিয়ে দিয়েছে তাদের? এই পুরুষ চরিত্রটি এই স্বামী, তার তো অবশ্যই দোষ আছে। কমিউনিকেশন না করা একটা সম্পর্কের মধ্যে ইটসেলফ একটা খুব বড় ক্রাইম বলে আমি মনে করি। কমিউনিকেশন করলেই কিন্তু যাবতীয় মাসলার সলভ হতে পারে, কিন্তু তা সত্ত্বেও কোথাও একটা তারও একটা দিক থাকতে পারে, সেটাও কিন্তু একটা ভাবনার জায়গা। এই ছবিটা দেখা শেষ করবার পর অন্তত আমি তো এগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে ভেবেছি। ফলত এই যে প্রেম করে বিয়ের অ্যাডভোকেট এই ছবিটা আমি কথাটা বললাম, তার কারণটা কিন্তু এটাই যে এখানে হিন্দু হোক মুসলিম হোক একে অপরকে তারা চিনে বুঝে নিতে পারছে, তারপর তারা বিয়ের দিকে এগোচ্ছে। আবার লাভ ম্যারেজের যে নিজস্ব সমস্যা রয়েছে সেটাও কিন্তু ডিরেক্টর অ্যাড্রেস করতে ছবির মধ্যে ভোলেননি। দেখবেন একটা সিন রয়েছে যেখানে অনুর সঙ্গে প্রভা কথা বলছে, এবং সেখানে প্রভা বলে যে অনেক মানুষকে আমরা মনে করি আমরা চিনি, কিন্তু একটা সময়ের পরে তারাও কিন্তু স্ট্রেঞ্জারে পরিণত হয়। অর্থাৎ এই যে প্রেম করে বিয়ে, সেখানে একে অপরকে ভালোবেসে একে অপরকে চিনে জেনে বুঝে একটা সময়ের পরে আর ভালো লাগছে না, একটা সময়ের পরে একসঙ্গে থাকা যাচ্ছে না। সেই জিনিসটাও কিন্তু লাভ ম্যারেজের একটা বাস্তব। ফলত লাভ ম্যারেজ মানেই যে সবটা একেবারে নিশ্চিন্ত একদম সুন্দর জীবন কাটবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই, সেটাও কিন্তু ডিরেক্টর ছবির মধ্যে দেখিয়েছেন। মূলত প্রেম করে বিয়ে বা অ্যারেঞ্জ ম্যারেজ বিষয়টা সেটার মধ্যে নয়, যেটা এখানে পায়েল কাপাডিয়া বলতে চেয়েছেন যে একে অপরকে চিনে জেনে বুঝে এবং সমাজ কি বলছে সেটার পরোয়া না করে বিয়ে করা উচিত, একটা সম্পর্কে জড়ানো উচিত। আমার তো মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রচণ্ড দরকারি একটা মেসেজ, বিশেষ করে এখন যেভাবে প্রেম ভালোবাসা বা বিয়ে হচ্ছে, অনেক ক্ষেত্রে টাকার জন্যে বিয়ে হচ্ছে। উভয় পক্ষ থেকেই আমরা দেখতে পাচ্ছি, একজন মেয়ে বিয়ে করে নিচ্ছে কারণ ছেলেটা টাকা আছে, একজন ছেলে বিয়ে করে নিচ্ছে তার কারণ অনেক টাকা, মোটা টাকা পণ দিতে পারবে। তো এরকম একটা সময় দাঁড়িয়ে এরকম একটা বক্তব্য, যেটা আমরা অনেক ছবিতে যে উঠে আসতে দেখতে পাই যে এই মেসেজ নিয়ে প্রচুর ছবি হয়ে গেছে, সেরকমও নয়। এবং সেটাকে যেভাবে ডিল করা হচ্ছে ছবির মধ্যে, পায়েল কাপাডিয়া এই বক্তব্যগুলো যেভাবে ছবির মধ্যে রেখেছেন এত সাটেলটির সঙ্গে, সেটা ডেফিনেটলি আমাকে খুব বড় করে ইমপ্রেস করতে পেরেছে। এই ছবিটা আমার দারুণ লেগেছে। এবং ছায়া কাদামের ক্যারেক্টারটার দিক থেকে যদি আপনারা ভেবে দেখেন ক্লাইম্যাক্সটাকে, অ্যাকচুয়ালি ছায়া কাদামের ঘর গোছানোর জন্য তার গ্রামের বাড়িতে এই দুটো চরিত্র এলো, অনুর ক্যারেক্টারটা এবং তার সঙ্গে সঙ্গে প্রভার ক্যারেক্টারটা, কিন্তু তারা দুজন এসে কিন্তু ঘর গোছানো তো হলো, কিন্তু ঘর গোছানোর থেকে অনেক বেশি নিজেদের মনকে তারা গুছিয়ে গেল। এখানে উপকার করবার থেকে বেশি অনেক বেশি তারা নিজেরা উপকৃত হয়ে গেল। আর ছায়া কাদামের জন্য হোয়াট আ ইয়ার, মানে আপনারা ভেবে দেখুন লাপাতা লেডিসের মতন একটা ছবি, যেটা ভারতবর্ষের অস্কার নমিনেশন, সেখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে আমরা দেখতে পাই। ম্যাডগাঁও এক্সপ্রেস, যেটা বলিউডের কামব্যাক কমেডি জনরাতে কোথাও একটা বলা যেতে পারে, বহু বছর বাদে একটা প্রপার কমেডি ফিল্ম এখানে বলিউড বানাতে পেরেছে, কুণাল খেমু তৈরি করেছেন, সেখানেও একটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ছায়া কাদাম রয়েছে এবং কি ফাটাফাটি পারফরমেন্স দিয়েছে। এবং এই ছবিটা তো ছায়া কাদাম রয়েছে, যেটাকে সকলে মনে করছে, ক্রিটিকরা বলা বলি করছে, বড় বড় ফিল্ম মেকার্সরা কাশ্যপের মতন তারা বলা বলি করছে যে এই ছবিটাকে ভারতবর্ষের অস্কার নমিনেশন হিসেবে পাঠানো উচিত ছিল এই বছর। জাস্ট তার বছরটা আপনারা একবার ভেবে দেখুন। আর ছায়া কাদাম এই ছবিতে যে পারফরমেন্স দিয়েছে, মানে আমি একটা পার্টিকুলার সিনের কথা বলছি, যেখানে সে বলে যে তোর স্বামীর সঙ্গে যদি একদিন দেখা হয় না, আমি সালা কেলিয়ে দেবো, এরকম একটা সিন রয়েছে। আপনারা খালি সেই সিনটাতে পারফরমেন্সটা দেখবেন। কিংবা একটা জায়গা রয়েছে, অ্যাকচুয়ালি কমেডি সিনস অনেকগুলো রয়েছে যেগুলো কিন্তু ছবিতে বিউটিফুলি ওয়ার্ক করে। তিনজনের একটা মদ খাওয়ার জায়গা রয়েছে, মানে ওরা তো মদ টদ খায় না, কিন্তু মদটা হঠাৎ করে বেরিয়ে এসেছে এক জায়গা থেকে
এবং ওরা একটু মদ খাবে ঠিক করছে এবং মদ খেয়ে ওরা ডান্স ফান্স করছে, 3 জন মহিলা চরিত্র, বিউটিফুল লেগেছে দেখতে। কিংবা একটা সিন রয়েছে যেখানে একটা বড় পোস্টার টাঙানো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি শহরের যে বড় বড় ব্যানারগুলো হয় কাইন্ড অফ, যেখানে লেখা রয়েছে ক্লাস ইজ এ প্রিভিলেজ অ্যান্ড রিজার্ভ ফর দ্য প্রিভিলেজড, এই পার্টিকুলার লেখাটা রয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছায়া কাদমের ক্যারেক্টারটা এবং প্রভা ক্যারেক্টারটা তারা দুজনে মিলে সেখানে আদলা ইট ছুঁড়ে মারছে এবং কুকুর ফুকুর চেঁচিয়ে উঠছে এবং দুজন ওখান থেকে ছুটে আস্তে আস্তে পালাচ্ছে। ওই সিনটা দারুণ ছিল, দুর্দান্ত ছিল। মানে এই সিনগুলো কিন্তু এমন হয় না যে কিছু সিন ছবিটা আপনি দেখা হয়তো হয়ে গেছে 5 বছর আগে, তারপরে সিনটা মনে থেকে যায়, এই সিনগুলো ঠিক সেরকমই সিন এবং প্রত্যেকের পারফরমেন্স দুর্দান্ত ছবির মধ্যে। ছায়া কাদম তো বললামই, তার সঙ্গে সঙ্গে কানি যিনি অ্যাকচুয়ালি প্লে করেছেন এখানে প্রভা ক্যারেক্টারটা, ব্যাপক পারফরমেন্স দিয়েছেন। কিংবা দিব্যা যিনি এখানে অনু ক্যারেক্টারটা প্লে করেছেন, তারও পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো এবং বেশ কিছু 18+ সিন রয়েছে। দিব্যা বলতে মানে অনু ক্যারেক্টারটা বলতে মনে পড়ে গেল, ফলত সেটার জন্য আগে থেকেই আসলে আমার বলে দেওয়া দরকার ছিল। তবে ট্রেলার যারা দেখেছেন বুঝেই গেছেন যেটা 18+ সিনেমা হবে এবং এখানে সেক্স সিনস থাকবে, ফলত সেগুলো ছবির মধ্যে রয়েছে। এটা সকলের সঙ্গে বসে দেখার ছবি নয় এবং ছবিটা শুধুমাত্র সেক্স সিনসের জন্য আমি বলছি না, এটা যেরকম ছবি সেটা একটা ইন্ডিভিজুয়াল ওয়াচিং ডিমান্ড করে, এটাও সত্যি কথা। মানে এটা একসঙ্গে 5 জন মিলে বসে গল্প করতে করতে দেখলাম, এরকম সিনেমা তো এটা নয়, ফলত একা দেখলে আমার মনে হয় বেটার হবে। এবং এখানে পায়েল কাপাডিয়া একটা ভীষণ ভীষণ ভালো ছবি বানিয়েছেন, ভীষণ ভালো ছবি বানিয়েছেন। একটা মিসড অপরচুনিটি, যেটা আমি শুরুতেই বললাম, আপনাদের এই ছবিটা অবশ্যই দেখা উচিত। আমি বলবো যারা এই ধরনের ছবি দেখেন না তারাও একবার ট্রাই করুন, একটা 2 ঘন্টা বের করতে হবে নিজের জীবন থেকে, একবার ট্রাই করুন। কে বলতে পারলো ভালো লেগে গেল, তখন আপনি অনেক ধরনের এরকম আরও ছবি রয়েছে যেগুলো দেখতে পারবেন। মানে সিনেমার তো কোনো সংজ্ঞা নেই যে এটাই সিনেমা হতে হবে, ওটাই সিনেমা হতে হবে, এন্টারটেনমেন্ট থাকতেই হবে বা এন্টারটেনমেন্ট না থাকলে সেটাই ভালো সিনেমা, কিন্তু সব ধরনের সিনেমা আমাদের দেখা উচিত। সেই জায়গা থেকে বলতে পারি এটা একটা মাস্ট ওয়াচ। আপনাদের অবশ্যই ছবিটা দেখা উচিত। যারা দেখেছেন কীরকম লেগেছে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এবং এই এপিসোডটা আপনাদের কীরকম লাগলো, এই যে এত আলোচনা সেটা আপনাদের কীরকম লাগলো কাইন্ডলি আমাদের কমেন্ট করে জানাবেন। কারণ এই ভিডিওগুলো বানাতে যথেষ্ট খাটনি হয়, প্রচুর সময় লাগে, তবে গিয়ে এরকম একটা ভিডিও তৈরি হয়। এবং ভিউজ কম হলেও ক্ষতি নেই, এই সেকশানে আরও অনেক এরকম প্রচুর ভালো ভালো সিনেমা নিয়ে এরকম ডিটেইলড আলোচনা হয়েছে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।